রোদেলা ধপ করে নিচে বসে পড়ল। ফুপিয়ে কেঁদে উঠল মেয়েটা। নিঃশব্দে রাতটা তার কান্নার শব্দে তোলপাড় হলো। 4টা বোধহয় মায়াভরা দৃষ্টিতে তার পানে তাকিয়ে ঘড়ি কাটা 2-এর ঘরে এসে পৌঁছালো। আধারে মোড়া ঘরটাতে ফ্যানের শো শো শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। কোর চোখে আজ ঘুম ধরছে না। মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। এপাশ ওপাশ করছে বারবার। রাইফা তার পাশে শুয়ে। তার ঘুম আসছে না। হঠাৎ জায়গা পরিবর্তন হয়, ঘুম আসতে সময় লেগেছে। সেজন্য সেও জেগেছে। কুহুকে এরকম বারবার এপাশ ওপাশ করতে দেখে ও উঠে বসলো। এরপর বলে উঠল, এমন করছিস কেন? কি হয়েছে? কুহু তাকালো ওর দিকে। রাইফা বিছানা থেকে নেমে লাইট অন করলো। এরপর ওর অভিমুখে এসে বসলো। কুহু ধীরে ধীরে উঠে বসলো। অসহায় স্বরে বলল, ঘুম আসছে না, মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। ও মা, কেন? কি জানি। কুহুর মনমরা উত্তর। রাইফা ভাবুক হলো খানিকটা। হঠাৎ বলে উঠল, তোর ফোন কোথায়? কুহু কপাল কুচকালো। এত রাতে সে ফোন নিয়ে কি করবে? ওপাশ থেকে তা ফোনটা নিয়ে রাইফার দিকে দিল সে। রাইফা ফোনটা এক প্রকার চিনিয়ে নিল। কুহু হতভম্ব হলো। রাইফা কুহুর হোয়াটসঅ্যাপে গেল। আহনাব খাটাস লেখা নামটা দেখে বিশ্বজয়ের হাসি দিল। কুহু বুঝতে পারছে না রাইফা কি করতে চাইছে, তবে সে যতক্ষণে বুঝলো ততক্ষণে অনেকটা লেট হয়ে গেছে। কুহু চেঁচিয়ে উঠল, এই না। রাইফা খিলখিল করে হেসে ফোন উঁচু করে ফেলল। কুহু ফোনটা নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হচ্ছে। আহনাব কুহুর সাথে করা আগের মেসেজগুলো পড়ছিল। রোজ রাতে এখন এটাই করে সে। তবু কুহুকে নিজ থেকে মেসেজ কল করে না, এটা ওর শাস্তি। কিন্তু এখন আহনাব বুঝতে পারছে যে শাস্তিটা আসলে কে পাচ্ছে। তিলে তিলে সে মরছে তিলোত্তমার স্বর না শুনে, তাকে একটাবার না দেখে। অথচ ওই মেয়ের কোনো হুঁশ নেই। সে তো ভালোই আছে। আয়ন ভাই আছে না তার? এই একটা নাম আহনাবের মাথায় আগুন ধরিয়ে দেয়। বলবে না কথা তার তিলোত্তমার সাথে। আহনাবের অনুপস্থিতি সে বুঝুক। ব্যাহের মতো পেছনে পড়ে থাকলে সে কখনোই বুঝবে না। তবে আহনাব একটা জিনিস ভেবে পায় না, যে দুনিয়ার এত মেয়ে থাকতে সবাই তার পিছনে কেন পড়ে? দুনিয়ায় মেয়ের অভাব? দুনিয়ায় কি মেয়ের অভাব? রাহুল আবার ওকেই ফাঁদে ফেলেছিল। এই ব্যাপারটাও তাকে রাগিয়ে তোলে। আর মেয়ে পেল না। আহনাবের ভাবনার মাঝেই ফোনটা শব্দ করে বেজে উঠল। খানিকটা চমকালো সে। তবে তার চেয়ে বেশি চমকালো নামটা দেখে। তিলোত্তমা নামটা জলজল করছে। হৃদস্পন্দন অস্বাভাবিক গতিতে চলতে লাগলো তার। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছে। তিলোত্তমা কল করেছে তাকে। আহনাবের বিশ্বাস হচ্ছে না। এ কেমন অনুভূতি আল্লাহ! আহনাবের চেহারা খুশিতে ঝলমল করে উঠল। রিসিভ করলো সঙ্গে সঙ্গেই। নিজেকে যথাসম্ভব গম্ভীর রাখার চেষ্টা করে বলল, রাজভারী স্বরে বলল, হ্যালো। কুহুর ভেতরটা মোচড় দিয়ে উঠল এতদিন পর পরিচিত কণ্ঠটা শুনে। রাইফা ফোনটা ওর হাতে দিয়ে মুখে হাত চেপে হাসতে লাগলো। কুহু ভাবল কলটা কেটে দিবে, কিন্তু রাইফা হাসির মাঝে চোখ রাঙালো ওকে। দিশাহারা হলো মেয়েটা। এদিকে আহনাব কারোর আওয়াজ না পেয়ে আবারও বলল, হ্যালো তিলোত্তমা। কুহুর মনটা শান্ত হলো বুঝি এবার। আহা, তিলোত্তমা! কতদিন পর বুঝি শুনল নামটা। মনের ভেতর শান্তির স্রোতধারা বয়ে গেল তার। রাইফার দিকে নজর যেতে দেখল ভ্রু নাচিয়ে দুষ্টু হাসছে। কুহু আর এক মুহূর্ত দাঁড়ালো না সেখানে। বিছানা থেকে সাবধানে নামলো। এরপর দ্রুত কদমে রুম থেকে বেরিয়ে গেল। রাইফা হো হো করে হেসে ফেল তা দেখে। সে ঠিকই ধরেছে, কুহু আহনাবকে পছন্দ করে। সেও খুব করে চায় আহনাবের সাথে তার মিল হোক। কুহুর কাছে আজ সারাদিন সে আহনাবের সম্পর্কে শুনে যতদূর সে বুঝেছে ছেলেটা খারাপ নয়, তাহলে আর অসুবিধা কোথায়? আইনেরও একটা ব্যবস্থা করা উচিত এবার। কুহুর ধ্যান ছাড়ানো উচিত তার মাথা থেকে। রাইফা শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করা যায়। কুহু এই মাঝরাতে পা টিপে টিপে ছাদে এসেছে। ঘরে কথা বলা যাবে না, ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক। তাই ছাদে চলে এসেছে। ছাদে সে স্বস্তির শ্বাস ছাড়ল সে। ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছে। ছাদের আলোয় পুরো শহর আজ আলোকিত। সবটা দেখতে পাচ্ছি কুহু। মনটা প্রসন্ন হলো খুব। ফোনের দিকে তাকালো সে। আহনাব এখনও লাইনে আছে। ভেতরটা ঢিপ ঢিপ করছে কুহুর। কানে কাছে ফোনটা নিয়ে কাপা কাপা স্বরে বলল, হ্যালো। আহনাব চোখ বুজে ফেল। আহা, শ্বাস শুনে এত শান্তি লাগছে তার।
এই মেয়েটাকে কাছে পেলে না জানি কি হবে। তবে এই কয়দিন কেন কল করলো না তাকে? আহনাফের অভিমান হলো। সে অভিমানের স্বরে বলল, আজ মনে পড়লো এই অদমের কথা? কুহু বলে উঠল। আপনার তো মনেও পড়েনি, কল তো সে আমাকেই দেওয়া লাগলো। আহনাফ হাসলো, এবার বলল, আমার আপনাকে মনে পড়েনি। আপনার তাহলে এখন আমাকে অনেক বোঝা বাকি। অবশ্য বোঝার ট্রাই তো করেননি কোনোদিন। কুহু কিছু বলতে পারল না। ভালোবাসাতে এখন যে বড্ড ভয় হয় তার। রেনান তাকে অনেক যত্ন সহকারে ঠকিয়েছে। সে ভালোবাসার পূর্ণতা নিশ্চিত ছিল। সেই ভালোবাসায় বিচ্ছেদ ঘটেছে কুহুর, তাই এখন ভয় হয় তার ভাঙ্গা হৃদয়টা আবার কেউ ভাঙলে সে আর বাঁচবেই না। তার ভাবনার সুতো ছিল আহনাফের কথায়। এসব বাদ দিন আপনি। এখন আমার অভিমান ভাঙান। আমি আপনার উপর অভিমান করেছি। ইস, কি নিষ্পাপ আবদার! আমার অভিমান ভাঙ্গান। আহনাফের বাচ্চা সুলভ আচরণে কুহু না চাইতো হেসে ফেলল। আহনাফ কুহুর হাসির শব্দ শুনল, তখন সে বলে উঠল, এই আপনি হাসছেন? আমার হাসার মতো কি কিছু বলেছে? আমার অভিমান ভাঙাবেন এখন আপনি? কুহু হাসি চেপে বলে উঠল। আমিও অভিমান করেছি। আহনাফের ঠোঁটের কোণে হাসি লেপ্টে রয়েছে। সে বলল, এই এক মিনিট, আপনি অভিমান করেছেন মানে? আপনি তো আমাকে ভালোই বাসেন না, তাহলে অভিমান কিসের? আপনার অভিমান তো জায়েজ নয়। আমার অভিমান করাটা মানা যায়। কুহু কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল কথাটা শুনে। সত্যি তো, সে কেন অভিমান করবে? কুহুর এবার রাগ লাগছে। মাথার চুল ছিঁড়তে ইচ্ছে করছে, নিজের গালে থাপ্পড় মারতে মন চাইছে। আবার প্রেমে পড়ে যাচ্ছে সে। ভিতরের সত্যটা বিদ্রুপ করে উঠল। একবার ঠকেও তোর শিক্ষা হলো না? যা, আবার প্রেমে পড়। আবার যখন ঠকবি তখন বুঝবি। কুহু ঠোঁট কামড়ে ধরল। নিজের মাঝে রাইফার সকালে বলা কথাটা বেজে উঠল। মনকে জোর করিস না, যেটা হচ্ছে হতে দে। জোর করে হ্যাঁকে না করিস না। কুকি আরেকবার ঝুঁকি দিবে। ওইদিকে আহনাফ হেলাহেলো করছে। কুহু হুঁশে ফিরল যেন। ওকে, আমার একটা কথাও কি আপনি শোনেন নাকি? কি করছেন আপনি? আহনাফ রাগ অভিমান করলে আপনি করে কথা বলে। কুহুর আহনাফের এই জিনিসটা বড্ড ভাল লাগে। সে হঠাৎ বলে উঠল, আচ্ছা, একটা কথা বলবো? হাজারটা বলুন। আহনাফের উত্তরে মুচকি হাসল কুহু। এরপর বলল, আমাকে ভালোবাসার কারণ বলেন, আমি শুনতে চাই। আহনাফ কপাল কুঁচকে বলল, কারণ? ভালোবাসতে কারণ লাগে? জানা ছিল না তো? মজা করবেন না একদম। আহনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ভালোবাসতে কারণ লাগে না ম্যাডাম। হুম, কিছু তো আছে যার জন্য পিছনে পড়ে আছেন। আহনাফ এই প্রশ্নটার উত্তর খুঁজে পায় না। কুহুকে প্রথম যেদিন ভার্সিটিতে দেখেছিল তখন কিছু একটা হয়েছিল তার হৃদয়ে। কুহু সিক্ত আঁখি তাকে বিমুগ্ধ করেছিল। ওই ভাষা নয়নে তাকে ভুলে বসেছিল সবটা। কেন এমন হয়েছিল সে জানে না, শুধু জানে এই মেয়েকে তার চাই। কুহু তাড়া দিল তাকে। বলছেন না কেন? তোমাতে শান্তি খুঁজে পাই আমি তিলোত্তমা। এর কারণ আমার নিজেরও অজানা। তোমার চোখে তাকালে আমার হৃদ। হয়েছে, আমি তেল কম খাই, সো তেল দিবেন না। আচ্ছা, আপনি কি আমার সাথে প্রেম করতে চাইছেন নাকি ভালোবাসতে? আহনাফ হাসলো, তারপর বলল, প্রেমের জালে ফেলে ভালোবেসে বিয়ে করে বাচ্চার মা বানাতে চায়। কিন্তু আমি তো কোনোদিন মা হতে পারবো না। আহনাফ জিপে কামড় দিল। নিজের উপর রাগ হলো তার। ব্যাপারটা বুঝে বলা উচিত ছিল। কুরমনটা বিষাদে ছেয়ে গেল আবার। আহনাফ নিজেকে গালিগালাজ করে শান্ত হয়ে বলল, আমাকে পালবে, আমিও বাচ্চার থেকে কম কিসের? তোমার দামরা খাটাস বেবি, সুন্দর না? কুহু ফিক করে হেসে ফেল। আহনাফ যেন স্বস্তি পেল। কুহু অমন সময় বলল, আমার ভাঙ্গা হৃদয়ে আপনার হাতে তুলে দিলে আপনি তা ঠিক করে দিতে পারবেন না হানাফ? আহনাফ চমকে উঠল যেন। তিলোত্তমা তাকে আহনাফ ডাকলো। তার হৃদয়টা দিতে চাইছে। আহনাফের খুশিতে লুঙ্গি ডান্স দিতে মন চাইল, তবে সে নিজেকে সামলে বলল, ঠিক মানে একদম সুপার গ্লো। না, আহনাফের স্পেশাল পিরিতের গ্লো দিয়ে ঠিক করে দেব। একটা বার আমার কাছে দিয়ে দেখো না, কতটা যত্ন, কতটা ভালোবেসে মুড়িয়ে রাখে। কুহুর চোখ আচমকা ছলছল করে উঠল। নিজের হৃদয়কে আর মানাতে পারছে না সে। যা হওয়ার হবে এবার। আলোর উপর ছেড়ে দিবে এবার সে। আহনাফ খানিকটা আমতা আমতা করে বলে উঠল, হবে আমার? তোমার ভগ্ন হৃদয় ঠিক করার সুযোগ দেবে?
কুহুর গাল বেয়ে উষ্ণ তরল গড়িয়ে পড়ল। বলে উঠল, দিব, তবে এবার ঠকলে আমি আর বাঁচবো না আহনাফ। নিজেকে আর স্বাভাবিক করতে পারবো না আমি। আহনাফ দৃঢ় গলায় বলে উঠল, তোমার হৃদয় ভাঙার সাধ্য আমার নেই তিলোত্তমা। যে পর্যন্ত বেঁচে আছে আমার হৃদয় শুধু তোমার নামেই স্পন্দিত হবে, মৃত্যুর আগ অবধি। দুর্বল সামনাসামনি বললে ভালো হতো। আচ্ছা তিলোত্তমা, আমি এক্ষুনি আসছি। ফোনে ভালো লাগছে না, তুমি দাঁড়াও। হ্যাঁ, আমি আসছি তিলোত্তমা। কুহুকে কিছু বলতে না দিয়ে আহনাফ কল কেটে দিল। কুহু হতভম্ব হলো, এ পাগল নাকি? পরক্ষণেই হেসে ফেল। হঠাৎ পিছনের দিকে ফিরতেই আত্মাটা লাফিয়ে উঠল তার। আয়ান চাঁদের সোনালি আলোয় কুহু স্পষ্ট তার চোখে পানি দেখতে পেল। ব্যথাতুর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ছেলেটা। সূর্যের প্রখর তাপে চারদিক আজ উত্তপ্ত। ব্যবসা গরমে সকলেই অস্থির হয়ে উঠেছে। এই উত্তপ্ত রোদের মাঝে রাস্তায় হাঁটছে কুহু। হঠাৎ তার আজ বাঙ্গির ভার্সিটির কথা মনে পড়েছে। এই সমস্যা ওই সমস্যা হতেই থাকে তার জীবনে। ভার্সিটি যায় না কতদিন আজ, তবে এখন মনে হচ্ছে বড্ড ভুল সিদ্ধান্ত নিয়েছে সে। এই রোদে কোন ছাগলে ভার্সিটি যায়? ভেতর থেকে উত্তর এলো, তোর মতো ছাগল থাকতে আবার কে? কুহু শাসালো তাকে। নিজের সাথে তর্ক বিতর্ক করতে করতে সে বাস স্ট্যান্ডে এসে দাঁড়ালো। হঠাৎ নিজের কানের কাছে কারো তপ্ত শ্বাস অনুভব করলো। শরীরটা শিরশির করে উঠল তার। শোনা গেল এক অভিমানী পুরুষালী স্বর, রাতে আসলে না কেন? অপেক্ষা করছিলাম তো। পরিচিত স্বর শুনি স্বস্তি পেল কুহু। পেছন ঘুরে তাকাতেই আহনাফের চাপদারি ভরা গালে তার গাল অল্প ধাক্কা খেলো। আহনাফের দাড়ির সাথে ঘষা লাগতেই কুহু চোখ খিচে ফেলল। আহনাফ হাসলো তা দেখে। কুহু গালে হাত দিয়ে পড়ল, দাড়ি তো না, সে বাসন মাজার ধারালো মাজর। আপনার দাড়ির সাথে ঘষা দিলে মনে হয় কালিওয়ালা পাতিলের কালিও উঠে যাবে বাবা গো। কুহুর কথা শুনে আহনাফ হো হো করে হেসে ফেলল। এরপর বলল, তোমার পছন্দ নেই দাড়ি? কুহু বলে উঠল, ছিলা মুরগিও পছন্দ না আপনার। যেমন আছেন এতেই বেশ লাগে। এভাবেই থাকুন, তবে দূরে থাকবেন। আহনাফ বলে উঠল। গরম প্রচুর, গাড়িতে চলো, ওখানে কথা হবে। কুহু কপাল কুচকে বলল, আপনার গাড়িতে কেন যেতে যাব? আজব তো। আহনাফ অবাক হলো যেন ওর এমন কথাই। পরক্ষণে বলে উঠল, আমার গাড়িতে যাবে না তো কার গাড়িতে যাবে? তার আমি না করে গাড়িতে উঠে দিল তোমা। কুহু কিছু বলতে নিলে আহনাফ তাকে আটকে গম্ভীর স্বরে বলে উঠল, আজ থেকে আমার সাথে ভার্সিটি যাবে, বাসে যাবে না। আর এই ব্যাপারে আমি আর কিছু শুনতে চাই না। কুহু চুপসে গেল। আহনাফ বলে উঠল, নিজে থেকে যাবে নাকি কোলে করে নিয়ে যাব? কুহু ফোঁস করে শ্বাস ছেড়ে আহনাফের গাড়ির দিকে হাঁটা ধরল। আহনাফের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পেছন পেছন সেও এলো। ড্রাইভিং সিটে বসলো কুহু। কুহুর পাশেই বসে আহনাফ গাড়ি স্টার্ট করলো। কুহুর দিকে এক পলক তাকালো সে। বড্ড মনমরা লাগছে তাকে। কাল রাতে যখন আহনাফ এলো কুহুকে কল করলো, কুহু রিসিভই করলো না। আহনাফ অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে হতাশ হয়ে ফিরে যায়। সাথে রাগও হয় প্রচুর। পরে ভাবলো হয়তো ঘুমিয়ে গেছে। আহনাফ বলে উঠল, মন খারাপ কেন ম্যাডামের, জানতে পারি? কুহু মলিন হেসে কোলের উপর ব্যাগটাকে একটু জড়িয়ে ধরে বলল, মন খারাপ না, আমার চেহারাই এমন। আহনাফ এক হাতে স্টিয়ারিং ঘুরিয়ে বলল, মিথ্যা কথা আমার পছন্দ না তিলোত্তমা। জীবনে যাই হয়ে যাক না কেন, মিথ্যা বলো না আমাকে। মিথ্যা আমি সহ্য করতে পারি না। এখন বলো কি হয়েছে? কালকে রাতে এলেন আছে? রাতের কথা বলতেই কুহুর মুখটা আবার ছোট্ট হয়ে গেল। মাথাটা সিটে এলিয়ে দিল। আয়নের করা আহাজারিগুলো তার কানে এখনো বাজছে। আমার সাথে এমন করিস না সুহাসিনী, আমি তোকে ছাড়া বাঁচবো না রে। আয়ান কুহুর হাত নিজের মুঠোয় নিয়ে ভাঙ্গা স্বরে বলল। কুহু বুঝতে পারছে না কি বলা উচিত তার। হঠাৎ আয়ানকে দেখে সে এমনিতেই চমকে গেছে। এখন আবার সুহাসিনী, এই সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি। আমার ভালোবাসা এভাবে প্রত্যাখ্যান করতে পারিস না তুই। তুই বল না তোর কেমন ছেলে পছন্দ, আমি সেরকম হয়ে যাব। যা বলবি তাই করব, বিশ্বাস কর। তুই শুধু একবার বল। কুহুর আয়ানের হাতের মুঠো থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। আয়ন হতভম্ব হয়ে তাকালো সেদিকে। আয়ন আবার ওর হাতটা নিজের মুঠো নিয়ে বলে উঠল, এমন করিস না সুহাসিনী, আমি তো তোকে ভালোবাসি।
ওই আহনাব কি তোকে আমার চেয়ে বেশি ভালোবাসে? কুহু বলে উঠল। এইসব বলবেন না ভাইয়া, আমার অস্বস্তি হয়। তাছাড়া আপনাকে কি আমাকে? আয়ন কুহুর গালের একপাশে হাত রেখে বলল, সুহাসিনী, লক্ষ্মীটি আমার, এমন করিস না আমার সাথে। তোকে অন্য কারোর সাথে দেখার যন্ত্রণা যে আমি সহ্য করতে পারবো না। এত বড় শাস্তি দিস না আমাকে। আয়নের গাল পেয়ে জল পড়তে লাগলো। চাঁদের সোনালি আলোয় কুহু তার ঠিকই দেখতে পেল, কিন্তু এখানে তার কি করার? ভালোবাসা কি আদৌ জোর করে হয়? ভালোবাসা হুট করেই হয়ে যায়। আয়নকে নিয়ে সে কখনো এসব ভাবেনি। আয়নের তার প্রতি দুর্বলতা সম্পর্কে সে জানতো, তাই তো সবসময় ইগনোর করতে চাইতো। কুহুর ভাবনার মাঝেই আয়ন ভাঙ্গা স্বরে বলে উঠল, আমি সইতে পারবো না রে, এমন করিস না সুহাসিনী। কুহু জিব্বা দ্বারা ঠোঁট ভেজালো। এরপর আয়নের হাতটা শক্ত করে ধরল, বলল, ভালোবাসা অনেক অদ্ভুত একটা জিনিস ভাইয়া। এটা যখন তখন হয়ে যায়, জোর করে ভালো। কি জোর করে এতগুলো বছর ধরে তোকে আমি ভালোবাসি, সেই ভালোবাসা তোর চোখে পড়েনি? এখন এই 2 দিনের একটা ছেলের জন্য খুব ভালোবাসা উতলে পড়ছে তোর? আয়ন উচ্চস্বরে বলে উঠল কথাগুলো। কুহু কেঁপে উঠল খানিকটা। আয়ান সিক্ত চোখ জড়ো বুঝে নিজেকে ঠান্ডা করলো। এরপর নরম স্বরে বলে উঠল, সো সরি। আপনাকে আমি আগেও বলেছি যে আপনার প্রতি আমার সেরকম কোনো ফিলিংস নেই। এখন এসব বলার কোনো মানেই হয় না। আপনাকে আমি ভাইয়ের নজরেই দেখি। এখন এসব কথা বলে আপনি আমাকে লজ্জায় ফেলছেন। আয়ান ব্যথিত উন্নয়নে তাকালো তার পানে। কুহু তার হবে না সেই ভাবনাকেও সে ঘৃণা করে, ভাবতেও চায় না সে এটা। সে বলে উঠল, আহনাব বড়লোকের ছেলে বলে ওকে এড়াতে পারিসনি, তাই না? কুহু চোখ মুখ শক্ত করে তাকালো তার দিকে। ফালতু বকবেন না ভাইয়া, আপনি নিজেও জানেন কেমন। রাত হয়েছে, ঘুমান। সকালে উঠলে সব ঠিক হয়ে যাবে। কুহু কথাগুলো বলে চলে যেতে নেয়। আয়ান তখন বলে ওঠে, আমার ভালোবাসাকে পায়ে ঠেলে ওই আহনাবের ভালোবাসা স্বীকার করলি তুই? আমার তো কোনো দোষ ছিল না, আমার ভালোবাসায় তো কোনো খুঁত ছিল না, তাও আমার প্রতি এত নিষ্ঠুর হচ্ছিস কেন? কেন এমন করছিস তুই? একটু ভালোবাসা ভিক্ষা দে না আমায়, একটু ভালোবাস না আমাকে। আয়ন 2 হাঁটু মুড়ে বসে পড়ে, ফুপিয়ে কেঁদে ওঠে। কুহু আর থাকতে পারে না, দৌড়ে চলে যায় ছাদ থেকে। যাওয়ার সময় আয়ানের আহাজারি কানে আসে তার। যাস না সুহাসিনী, ছেড়ে যাস না। কি ভাবছো এত? আহনাফের স্বর শুনে কুহুর ভাবনার সুতো ছিঁড়ে আহনাফ বলে উঠল, কোন ভাবনায় ডুবেছিলে? রাস্তায় একটা কথা পর্যন্ত বললে না। আমি কত কিছু জিজ্ঞেস করলাম, কিছুই বললে না। কুহু বলে উঠল। হুম, কিছু না, এসে গেছি। আহনাফ মুচকিয়ে হেসে বলল, আজ ভার্সিটি বন্ধ। কুহু হোঁচট খেলো যেন। আজকে বন্ধ? আজকে কি বার? কি বার? আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওর মাথায় মৃদু ধাক্কা দিয়ে বলল, শুক্রবার। হ্যাঁ। কুহু হঠাৎ বোকা বনে গেল। এটা কোনো কথা? ভার্সিটি বলে যে একটা কিছু আছে, সেটি সে ভুলে যাচ্ছিল। আজ এতগুলো দিন পর যাবে বলে ঠিক করেছিল, আর আজ কিনা শুক্রবার। বাসার একটা কেউ বলল না এরা কি মানুষ? বাঙ্গি এরা। কুর ভেতর থেকে উত্তর এলো। কুহু বলে উঠল, তাহলে আপনি আমাকে আগে বললেন না কেন? আহনাফ 2 কাঁধ উঁচু করে বলল। এমনি। আহনাফ গাড়ি থেকে নামলো। কুহু নামলো। অচেনা জায়গা। কুহু আশেপাশে দেখতে লাগলো। ডান পাশটায় চোখ যেতেই মুগ্ধ হলো। নদীর স্রোতধারা বয়ে যাচ্ছে। উপরে বেঞ্চ রয়েছে বসার জন্য। মানুষ নেই একদম। এত সুন্দর জায়গা অথচ মানুষ নেই। হঠাৎ তার পেছন থেকে সারপ্রাইজ! চমকে এক প্রকার লাফিয়ে উঠল কুহু। পেছন থেকে রোদেলা, নিধি, নাতাশা, আদিত, আরিফ, রাফি ওরা বেরিয়ে এলো। কুহু বুকে থুতু দিয়ে বলে উঠল, বাঙ্গি সারপ্রাইজ! আর একটু হলেই মরতাম। এমন করে কেউ? আল্লাহ গো! সবাই দাঁত কেলাচ্ছি। কুহু এক ভুরু উঁচু করে বলে উঠল, কি ব্যাপার? আজ কি কোনো কিছু আছে নাকি? আদিত বলে উঠল, আরে আসে মানে আজকে জব্বর পার্টি হবে। কেন? সবাই মিটিমিটি করে হাসছে। রোদেলা বলে উঠল, কারণ আপনি আহনাব ভাইকে ফাইনালি মেনে নিয়েছেন মহারানী। তার কথার পিঠে নিধি বলে উঠল, সেই খুশিতে আহনাব ভাই আজ ট্রিট দিবে আমাদের। সবাই আজকে ঘুরবো, খাবো দাবো, আনন্দ করব।
কুহু ভোরকে আহনাফের দিকে তাকালো, যে কিনা একটা সানগ্লাস পরে বড্ড কঠিন মুখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝার উপায় নেই এই ছেলেটা কতটা বাচ্চা সুলভ আচরণ করে কুহুর সামনে। কুহু ওর থেকে নজর সরিয়ে বলল, আমি এসবের কিছু জানিই না, বাসায় বলে আসিনি। আমি কোথাও যাচ্ছি না। আয়নও আসবে তো? নাতাশা কুহুর কথার মাঝেই বলে উঠল। কুহু চমকালো, যেন আয়ান ভাইয়া আসবে। তখনই একটা বাইক এসে থামলো তাদের সামনে। সবে সেদিকে তাকালো। আয়ান হেলমেট খুলে চুলগুলো ব্যাক ব্রাশ করলো। নাতাশা যেন আরেকবার প্রেমে পড়ল। হাই! আয়নের পেছন থেকে একটা মেয়েকে নামতে দেখে তার হাসি উবে গেল। মেয়েটা কি? আয়নের সাথে কেন? হাজারটা প্রশ্ন এসে বাজছে মনে। তখন আয়ন এসে সবাইকে হাই হ্যালো জানালো। রাইফা কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে ফিস ফিস করে বলে উঠল, তোর হিরো কোনটা রে? কুহু চোখ পাকিয়ে তাকালো। রাইফা ইশারায় অনুরোধ করলো বলতে। কুহু ইশারায় আহনাফকে দেখালো বিধি বাম। আহনাফের কল আসে এসে সরে যায়। তার পাশে দাঁড়িয়ে ছিল আদিত, যে কিনা হা করে রাইফার দিকে তাকিয়ে। রাইফা ইশারা অনুসরণ করে আদিতের দিকেই তাকিয়েছে। এই ছেলে তাহলে? ও আদিতের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আদিত বুকের বাঁ পাশে হাত রাখলো ওর দিকে তাকিয়ে থেকেই। রাইফা কপাল কুচকালো। এতে কেমন ছেলে রে ভাই? রাইফার কাছে মোটো ভাল লাগছে না তার তাকানোর ধরন। কুহুর মুখে আহনাফ সম্পর্কে যা শুনেছিল তার তো কোনোটাই এই ছেলের আছে বলে মনে হচ্ছে না। কুহু কি প্রেমে অন্ধ হয়ে এসব বলল নাকি? রাইফার ভাবনার মাঝেই কান এলো। কি তুমি নন্দিনী? আগে তো দেখিনি। চন্দ্রের মতো বলল আদিত। রাইফা চমকে উঠল। তাকিয়ে দেখল সবে একপাশে সরে গিয়েছে সেই দাঁড়িয়ে এখনো। এই ছেলে তার পাশে আসলো কখন? রাইফা বলে উঠল, রেসপেক্ট মি। বয়সে বড় হই, আয়নের বয়সী না তুমি। হ্যাঁ, ছোটই হও বয়সে। আদিত খ্যাক খ্যাক করে হেসে উঠল। এইটুকু মেয়ে কিনা আমার বয়সে বড়? নাক টিপলে দুধ বের হবে আবার। এনিওয়েজ, নাম কি তোমার? রাইফা বুঝতে পারলো আহনাফ তার সাথে এভাবে কথা বলছে কেন। এই ছেলের ধরন ভালো ঠেকছে না তার কাছে। কুহুকে বারণ করা লাগবে দেখা যাচ্ছে। রাইফা ওর কথার উত্তর না দিয়ে চলে যেতে নাই। তখনই বাধা পেল ও নাই। পেছনে ফিরে তাকালো সে। আদিত দুহাত উঁচু করে স্যালেন্ডার করার মতো করে আছে। তার ঘড়িতে আটকেছে রাইফার ওড়না। আদিত হেসে বলল, আল্লাহ চাইছে না বোধহয় যে তুমি আমার থেকে দূরে যাও। রাইফা টানতে লাগলো ওনা। ওনা তো এলোই না, উল্টো আদিত চলে এলো। রাইফা ভোরকে পেছনে সরে গেল। আরে আরে, রাইফা একদম কাছাকাছি এসে থামলো সে। এই প্রথম আদিতে কোনো মেয়েকে দেখে হৃদস্পন্দন অস্বাভাবিক হলো। এদিকে রাইফা তাকিয়ে ওর ঘড়ির দিকে। হাওয়াই ভাসি ওর ঘড়ির সাথে ওনা গিট বেঁধে গেল। স্ট্রেঞ্জ। পরক্ষণে সে সবটা বুঝতে পারল এই ছেলে একটা ফ্ল্যাটিং বাজ। ইচ্ছে করছে এসব। ছিছি। সে আদিতকে তার দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মুচকি হেসে বলল, খুব ভাল লাগছে না এভাবে তাকিয়ে থাকতে? আদিত ঘোরের মাঝে থেকেই বলল। খুব। রাইফা মুচকি হাসলো। এরপরেই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটল। আদিত চেঁচিয়ে উঠল, যা যার শেষ। আদিতের চিৎকারে সবাই চলে এসেছে। আদিত অবাক নয়নে ওর দিকে তাকিয়ে ব্যথায় কাতরাচ্ছে। রাফি বলে উঠল, ভাই এমনি মানিজ্জত মাইরেন না, ওটা কি হাত দিয়ে ধরে রাখার জায়গা? মেয়েরা আর এগুলো না। আদিত চোখ রাঙ্গালো রাফিকে। আদিত তাদেরই দেখছিল যার দরুন ঘটনা তার জানা। সে হো হো করে হাসছে। আহনাফ কপাল কুচকে তাকিয়ে। কে গুলি করেছিল খবর পেয়েছো? হারুন রহমানের মুখটা বিষণ্ণ লাগছে। সাখত আলম সেটা দেখেই উত্তর পেয়ে গেলেন যেন। বললেন, ভালো করে খোঁজ করো। হারুন রহমান মাথা নাড়লেন, কিন্তু তারপরও তার মুখের বিষণ্ণতার ছোঁয়া দেখে বললেন, কি সমস্যা? হারুন রহমান খানিকটা আমতা আমতা করতে লাগলেন। এসির মধ্যে থেকেও তার কপাল বেয়ে ঘাম পড়তে লাগলো। সাখত আলম হাতের ফাইলটা রেখে কপাল কুচকে তাকালেন তার দিকে। কি হয়েছে দ্রুত বলো সেটা। এমন আমতা আমতা করছো কেন? হারুন রহমান পকেট থেকে রুমাল বের করে কপালে ঘাম মুছতে লাগলেন। এরপর আমতা আমতা করেই বললেন, আহনাফ শাহরিয়ারের গার্লফ্রেন্ডকে জানা গেছে স্যার। সাখত আলমের মুখটা খুশিতে ঝলমল করে উঠল। তিনি বললেন, এ তো ভালো খবর, এবার অন্যভাবে শোধ নেওয়া যাবে। হারুন রহমান একটা শুকনো ঢোক গিলে বলেন, সেটা যে অসম্ভব স্যার। সাখত আলম ভুরু কুচকালেন। বড্ড বিরক্তি নিয়ে বললেন, এত ঘুরিয়ে না বলে সরাসরি বলো না কি ছোট মাই সেই মেয়ে।
শাখত আলমের কথার মাঝেই হারুন রহমান কথাটা বলেন। শাখত আলম স্তব্ধ হয়ে গেলেন। আজ তো আকাশটা যেন তার মাথায় ভেঙে পড়েছে। পরক্ষণে একটা ফাইল উঠিয়ে গম্ভীর স্বরে বললেন, এটা অসম্ভব। তোমার খোঁজ নেওয়ায় গাফিলতি আছে, ভালো করে খোঁজ নাও। না স্যার, আহনাফ শাহরিয়ারকে কাল রাতে ছোট মায়ের বাড়ির সামনে দেখা গেছে। আজকে তারা একসাথে ঘুরতে গিয়েছে। শাখত আলম ক্ষোভে হাতের ফাইলটা দূরে ছুঁড়ে মারলেন। হারুন রহমান জানতেন এমন কিছুই হবে। ভদ্রলোক হাতের ছাতাটা খুলে মেলে নিজেকে আড়াল করলেন, কারণ এই খবর দেওয়ার জন্য এখন তার উপর টেবিলের সব ফাইল ছুঁড়ে মারা হবে, এটা তিনি জানেন। বিগত দিন থেকে এমনই হয়ে আসছে। শাখত আলমের অপছন্দের খবর আনলে এমনই হয়। এখনও শাখত আলম তার দিকে ফাইল ছুঁড়ে মারছেন আর জোরে জোরে গর্জন করছেন। হারুন রহমান শক্ত করে ছাতাটা চেপে ধরে রেখেছেন আর বলছেন, স্যার শান্ত হন, এখনো সময়। উরি বাবা, স্যার এখনো সময় আছে। ছোট মাকে সঠিক পথে আনতে হবে। তাকে জানাতে হবে যে শাহরিয়ার বংশটাই আপনার শত্রু। শাখত আলম সর্বশেষ ফাইলটা ছুঁড়ে মেরে জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। ধপ করে চেয়ারে বসে পড়লেন। পরিস্থিতি স্বাভাবিক হয়েছে দেখে তিনি ছাতাটা বন্ধ করলেন। শাখত আলমের চোখে মুখে আগুন, শরীর কাঁপছে ভদ্রলোকের। দুনিয়ায় ছেলের অভাব ছিল যে এই হতচ্ছাড়ার সাথে প্রেম করতে গেল। শাহরিয়ার বংশের দিকেও নজর যায় কেন আমি বুঝি না। রেনানের সাথে প্রেম করে শিক্ষা হয়নি ওর? রাগে মিশ্রিত স্বরে চেঁচিয়ে বললেন কথাগুলো। হারুন রহমান মিনমিন স্বরে বললেন, ছোট মাকে বুঝিয়ে বললে সে বুঝবে স্যার। শাখত আলম রাগে চোখে অন্ধকার দেখছেন। মেয়ের উপরই রাগ লাগছে তার। সে জানে না হয়তো এর জন্যই তাকে কতটা পস্তাতে হতে পারে। আহনাফের থেকে দূরে না সরলে তার জীবনে ঝুঁকি বাড়বে। নির্বোধ মেয়ে আর ছেলে পেল না। আর আহনাফের পেছনে তো কম মেয়ে ঘুরে না। নিশ্চয়ই সে বুঝে গিয়েছে যে কুহু তার মেয়ে। তার মানে ওই দিনই আহনাফি গুলি করেছিল। শাখত আলমের রাগ এবার ভয়ে পরিণত হলো। পিতৃত্ববোধ জেগে উঠল। মেয়ে হারানোর ভয় জেগে ধরল তাকে। তারপর প্রতিশোধ নিতে গিয়ে যদি মেয়েটার ক্ষতি করে দেয়। রেনানের থেকে সেবার মরতে মরতে বেঁচেছে, এখন যদি কিছু একটা হয়ে যায়। ওদের উপর নজর রাখো, বেশি করে লোক লাগাও। আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় হারুন। আজ রাতেই আমি ওর সাথে কথা বলবো। এখন তুমি ওদের উপর নজর রাখতে বেশি করে লোক পাঠাও। হারুন রহমান মাথা নেড়ে চলে গেলেন। শাখত আলম চোখ বুজে হেলান দিলেন চেয়ারে। কি একটা ভেবে দীর্ঘশ্বাস ছাড়লেন। আমরা এখানে আজ দুপুর পর্যন্ত থাকবো। রান্না এখানেই করা হবে। সবাই হাতে হাতে সাহায্য করবে, ওকে? সবাই উৎফুল্ল হয়ে চেঁচিয়ে উঠল আহনাফের কথায়। রাফি ফিসফিস করে বলে উঠল, ভাই এর মাঝে টয়লেট পেলে? আহনাফ সরু চোখে তাকালো ওর দিকে। রাফি তা দেখে মেকি হেসে বলে উঠল, নদী তো আছেই, থাক থাক। আহনাফ কপাল কুঁচকে বলে উঠল, নদী? উফ, ওই পাশে পাবলিক ওয়াশরুম আছে, চোখটা ঘুরিয়ে দেখ একটু। রাফি দাঁত কেলিয়ে বলল, আচ্ছা ভাই। আহনাফ ফোঁস করে শ্বাস ছাড়ল। তার তিলোত্তমার দিকে তাকালো। একটা মাদুর পেতে বসে রয়েছে। রোদেলা আর নিধির সাথে বকবক করছে। তার থেকে দৃষ্টি সরিয়ে এক পলক রোদেলাকে দেখল। রোদেলাও কি মনে করে তার দিকে তাকালো। আহনাফ অপ্রস্তুত হলো খানিকটা, তবে প্রকাশ করলো না তা। মুচকি হাসি উপহার দিল। রোদেলাও হাসলো বিনিময়ে, তবে সেই হাসিতে তার চোখ হাসিনি, বড্ড মলিন ছিল সেই হাসি। এত সহজ বুঝি প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়া? তিলে তিলে রোদেলা এর যন্ত্রণা টের পাচ্ছে। বুকের বা পাশটায় ব্যথায় চিনচিন করে ওঠে। ভেতরে তার মাঝে যে ঝড় চলেছে তা কখনো কেউ টের পাবে না। কিছু কষ্ট অপ্রকাশ্য থাকাই ভালো। সে ওদের সাথে আবার আড্ডায় যোগ দিল। হঠাৎ নিধি চাপা কণ্ঠে বলে উঠল, এই আয়ন ভাইয়া তোর দিকে তখন থেকে এমন ক্যাবলার মতন তাকিয়ে আছে কেন রে? কুহু ভোরকে তাকালো আয়নের দিকে। আয়ন আর নাতাশা একটু দূরে একটা বেঞ্চে বসে আছে। নাতাশা বকবক করছে তার সাথে, অথচ সে নিশ্চুপ হয়ে কুহুর দিকে অনিমেষ তাকিয়ে। কুহু তাকানোর পরও তার নজর একচুল সরল না। কুহুর নজর সরিয়ে নিল। আয়ন বতই হাসলো তা দেখে। নাতাশা আয়নের বাহুতে মৃদু ধাক্কা দিয়ে বলল, এই হাসছো কেন তুমি? আয়ন সামনে নদীর দিকে তাকিয়ে বলল, কিছু না, বলো তুমি কি বলছিলে। তাদের সম্পর্ক এখন তুমিতে এসে ঠেকেছে। তবে নাতাশা জানে সে আয়নের বন্ধু হতে পেরেছে শুধু। ভালোবাসার মানুষও হয়ে যাবে একদিন, এ তার বিশ্বাস। নাতাশা হঠাৎ কি একটা ভেবে বলল, আচ্ছা তুমি যদি কোনোদিন কুহুকে না পাও তাহলে
কি করবে? নাতাশা আয়নকে তাদের এই আয়োজনে আসল কারণ বলেনি, বলেছে সবই এমনি আনন্দ করবে। আয়নের ঠোঁটে ফুটল বিষাদপূর্ণ এক হাসি, তবে হঠাৎই সেই হাসি গায়েব হয়ে গেল। জল শক্ত হয়ে গেল, গাঢ় স্বরে বলল, ছিনিয়ে নিব, তাও অন্য কারো হতে দিব না। নাতাশা খানিকটা ভরকালো, হালকা হেসে নিজেকে স্বাভাবিক রেখে বলল, ধরো যদি না পাও, অন্য কেউ যদি। নিজের জিনিস আগলে রাখতে জানি আমি। আয়নের গুরু গম্ভীর স্বর। নাতাশা চট করে বলে বসল, কুহু যদি অন্য কাউকে ভালোবাসে? আয়ন কেমন করে যেন তাকালো তার দিকে। আয়ন বেশ বুঝলো নাতাশা আহনাফ আর কুহুর সম্পর্কে জানে, তাকে বাজিয়ে দেখছে এখন। আয়ন দৃঢ় স্বরে বলল, ওদের বিচ্ছেদের দায়িত্ব তাহলে আমার। আয়ান। আয়ন কিছু বলল না। নাতাশা খেয়াল করেছে আয়ন আজ একটু বেশি গম্ভীর, খুব বেশি কথা বলছে না, এখন আবার এসব বলছে। এই আয়নের সাথেই তো তার প্রথম দেখা হয়নি। এই আয়নকে দেখে তো সে প্রেমে পড়েনি। আয়ন শেষে তার হবি তো। রাইফার স্কুল থেকে একটা জরুরি কল আসায় সে সাইডে এসে কথা বলছিল। কথা শেষ হতে পেছন ঘুরে চমকে উঠল। আদিত পেছনে দাঁড়িয়ে রাইফা বুকে থুতু দিয়ে বলল, আজরাইলের মতো হাজির হয়েছো পুরো, তা এখানে কি? আদিত বলে উঠল। রাইফা বিরক্তিতে চক শব্দ করলো। সে মনে করেছিল এটা আহনাফ, কিন্তু পরে সবে একে আদিত বলেই তার ভুল ভাঙিয়ে। সে যাই হোক, এই ছেলেকে তার মোটো ভালো লাগনি, কেমন ফ্ল্যাট করছে দেখো। আদিত তখন বলে উঠল, রাইফা, রাইট? রাইফা মুচকি হেসে বলল, রাইফা আপু হবে কথাটা। আদিত হো হো করে হাসতে লাগলো। এই পুচকে মেয়ে নাকি আপু হবে তার। আদিত বলে উঠল, নাইস জোকস, সাইজটা থেকে নিজের পুচকি মেয়ে একটা। এই কোন ক্লাসে পড়ো তুমি? এটা সেকেন্ড ইয়ার? রাইফা হতভম্ব। তার ফেসটা কি এতটাই বাচ্চা বাচ্চা লাগে? পরক্ষণেই দাঁতে দাঁত চেপে বলল, আমি একজন শিক্ষিকা, চাকরি করি আমি। আদিত নাটকীয় ভঙ্গিতে বলল, ওরে বাবা, কত বড় মানুষ, সিনিয়র হওয়ার খুব শখ দেখছে। আরে আশ্চর্য তো। আদিত রাইফাকে ভেঙ্গি ওর মতো করেই বলল, আরে আশ্চর্য তো। রাইফা রক্ত চক্ষু নিক্ষেপ করলো। আদিত বুকের বা পাশে হাত দিয়ে আহ শব্দ করে উঠল। রাইফা ভুরু কুচকালো। আদিত বলে উঠল, তোমার নাম রাইফা না, রাইফেল রাখা উচিত ছিল। মিস রাইফেল। রাইফা মেজাজ বিগড়ালো। তার এত সুন্দর নামটাকে এভাবে বলল। সে বলে উঠল, ম্যানার্সলেস ছেলে কোথাকার। সিনিয়র হই তোমার, সঠিক বয়সে বিয়ে করলে তোমার সন্তান আমার স্টুডেন্ট হতো আজ। কথাটা বলেই হনহন করে চলে গেল রাইফা। আদিত হা করে তাকিয়ে রইল। তার যাওয়ার পানে সঠিক বয়সে বিয়ে করলে মানে তার সন্তানের স্টুডেন্ট কি অলক্ষণে কথা বলে গেল এটা। আদিতের মাথায় হাত। এরপরে কুটিল হেসে বলল, আমার সন্তান তোমার স্টুডেন্ট হোক আর যাই হোক, ওর জননী তো তোমাকেই বানাবো মিস রাইফেল। কিছুক্ষণের মাঝেই আরিফ বড় বড় পাতিলার রান্নার প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজির হলো। হই হুল্লোড় বেঁধে গেল। এরকম একটা পিকনিকের সব কুহুর ছোটবেলা থেকেই ছিল। সামনে একটা স্নিগ্ধ নদী থাকবে, হালকা বাতাস বয়ে যাবে, রৌদ্র উজ্জ্বল আকাশটা হঠাৎ করে গুম মেরে গিয়েছে। সবাই একটু ভয় পেল যদি বৃষ্টি আসে। তখনই আহনাফ সবাইকে বলল যে তেরপল আছে, সমস্যা নেই, খুশি আর দেখে কে। আহনাফ না জেনেই কুহুর একটা ইচ্ছে পূরণ করে ফেলেছে। কুহু আহনাফকে ধন্যবাদ বলবে, এজন্য আহনাফের দিকে তাকাতেই দেখল আহনাফ তার দিকেই তাকিয়ে আছে। কুহু মুচকি হাসলো। আজ তার দিকে তাকিয়ে আহনাফের মনে হলো ওর হাসি সোজা তার বুকে বিঁধল। আহা, এত শান্তি। আহনাফ ঠোঁট চোখা করে চুমু ছুল। কুহু মুখ কুচকে ফেল। এতে শব্দ না করে ঠোঁট নেড়ে বলল, পানিকচন্দ্র। আহনাফ ওর কথা বুঝতে পেরে চোখ মুখ শক্ত করে তাকালো। কুহুর জিব্বা দেখি ভেঙ্গালো, যেন সে কোনো পরোয়াই করে না। আহনাফের রাগ হলো। বাণিকচন্দ্র বলে যে কোনো গালিটা আছে, বাণিকচন্দ্র বলে যে কোনো গালিটা দিয়েছে, সে এটা ভালোই বুঝেছে। বড্ড বেয়াদব হচ্ছে মেয়েটা। এমন একটা গালি সে আহনাফ শাহরিয়ারকে দিল, একটা মেয়ে দিল। পরক্ষণেই ফোঁস করে শ্বাস ছেড়ে বলল, একটা মেয়ে আবার কি, তার দিল তোমায় তো। আহনাফ মনে মনে ঠিক করলো এই মেয়েকে সে ঠিক করবে। মুখের ভাষা এত খারাপ হয়, কোনো মেয়ের একে না দেখলে জানতই না সে। কি সুন্দর গালিগুলোর নতুন রূপ বের করে বলে। ভালো জায়গায় ব্রেন না খাটিয়ে উল্টোপাল্টা জায়গায় খাটায়। হাতে পাক না সে বুঝিয়ে দিবে সব। আহনাফ শাহর কি
আহনাফ শাহরিয়ারকে তো আর চেনে না। আনন্দঘন পরিবেশটাকে থমথমে বানাতে রাহুলের আগমনই যথেষ্ট ছিল। হঠাৎ একটা কালো রঙের গাড়ি থামতে দেখে সকলের চোখ জায়গায় সেখানে। গাড়ির দরজা খুলে যখন কুহুকে নামতে দেখা গেল তখন সবার হাসিটাই উপে গেল। রাফি বিরক্ত মেশানো স্বরে বলে উঠল, এ হালারে দাওয়াত দিল কোন হালায়? সবার মুখ থেকেই একটা করে গালি বের হলো। রাহুলকে দেখে কুহু বিড়বিড় করে বলল, বিন বাজানোর আগেই সব হাজির, উন্নতি হয়েছে তো বেশ। এদিকে আহনাফ হাস্যোজ্জ্বল মুখে দুহাত পাখির মতো মেলে এগিয়ে গেল। ভাই বুকে আয় ভাই। রাহুল কপাল কুচকাল। আহনাফ তাকে জড়িয়ে ধরেছে ততক্ষণে আদিত আরিফের কানে কানে বলল, অষ্টম আশ্চর্য জিনিস আরিফ, ছবি তুলে রাখ, পরে মিউজিয়ামে দিয়ে আসবো। আরিফ সত্যি ছবি তুলে ফেলল। কেমন আছিস আমার সোনা ভাই? তোর বাচ্চা ঠিক হয়েছে? দেখি দেখি। আহনাফ ওইদিকে হাত দিতে নিলে রাহুল পিছিয়ে গিয়ে দাঁতে দাঁত পিষিয়ে বলল, হোয়াট দ্য। সবাই ঠোঁট চেপে হাসছে। রাহুল কুহুর দিকে তাকালো। কুহুর হাতে ধারালো ছুরি ছিল, সবজি কাটতে নিয়েছিল আর কি। সেটাই দাঁতকেলি উঁচু করে দেখালো আবারও। রাহুলের হাত আপনা আপনি সেই আঘাতপ্রাপ্ত জায়গায় চলে গেল। পরক্ষণে নিজেকে ঠিক করে পড়ল, কি উপলক্ষে আয়োজন? আপনার বাচ্চা ঠিক হওয়ার আনন্দে। আপনি নাকি আজকাল বসতেও পারছেন, সেই খুশিতেই আর কি। রাফির কথা শুনে সবাই হো হো করে হাসতে লাগলো। রাহুল রক্তচক্ষু নিক্ষেপ করলো রাফির পানে। এই ছেলেটাকে এবার দেখতেই হচ্ছে, বড্ড বার বেড়েছে। আহনাফ বলে উঠল, আমি একটা তিলোত্তমা পেয়েছি, মানে তোর ভাবি, সেই খুশিতে। আয়ন কোল্ড ড্রিঙ্কস পান করছিল। আহনাফের কথা শুনে মুখের সবটা সামনে সিটকে মারল। নাতাশা একটা শুকনো ঢোক গেল। আয়ন হতভম্ব। এই খুশিতে আহনাফ আয়োজন করেছে আর সেও কিনা এখানে খুশি মনে হাজির হয়েছে। আয়ন রেগে নাতাশার দিকে তাকালো। তিলোত্তমা নামটা ওই দিন পার্টিতে আহনাফ সবার সামনে কুহুকে বলেছিল। নাতাশা সেই দিনের কথা ভুলে গিয়েছিল। সে কিছু বলতে নিলে আইন হেসে ফেল। নাতাশার হাতে থাকা বোতলের সাথে মৃদু ধাক্কা মেরে চেয়ার্স বলল সে। নাতাশার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। কি হলো এটা? আইন কি আগে থেকে জানতো? নাতাশার বুঝে এলো না কিছু। রাহুল কুহুর পানে তাকালো, তারপর মৃদু হেসে বলল, কংগ্রাচুলেশন। রাইফা কুহুর বাহুতে মৃদু ধাক্কা দিয়ে দুষ্টু হাসলো। নিধি আর রোদেলাও মজা নিচ্ছে। রোদেলা এক পলক রাহুলের দিকে তাকালো, রাহুলও তাকালো তখন। রোদেলা লাজুক হাসলো, রাহুল কপাল কুচকালো। হঠাৎ ওর এই হাসির অর্থ খুঁজে পেল না সে। সে ইশারায় জিজ্ঞেস করলো এর কারণ। রোদেলা আবার লাজুক হাসলো। আচ্ছা, তবে কি রোদ ওর প্রেমে পড়ে যাচ্ছে? রাহুলের মনটাও খুশিতে ভরে উঠল। প্রেমিক মন তার অন্য কিছু ভাবতে চাইল না। এসব দেখে দূর থেকে একজন জলে ছাই হয়ে গেল বুঝি। হাতটা মুষ্টিবদ্ধ করে ফেলল সে। রাজনীতিতে আমি আর ফিরবো না, তাই আমার কাছে দয়া করে এসব আবদার করবেন না। হতাশ হলেন রবিউল খান। আহান শাহরিয়ারকে ছাড়া তাদের দল নেতিয়ে গেছে খানিকটা। আহান শাহরিয়ার আবার ফিলে হাড্ডাহাড্ডি লড়াই হতো, কিন্তু সে নারাজ। আহান শাহরিয়ারকে আবার অনুরোধ করলেন তিনি। অন্য কথা থাকলে বলুন রবিউল সাহেব। এবার বড্ড রাগলেন রবিউল খান। প্রয়োজন নেই এত লাভের। রবিউল খান এবার রেগে কল কেটে দিলেন। সামনে নির্বাচন আসছে, আহান ফিরলে তাদের লাভ হতো। আহানকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা সাক্ষাতে নেই। জনগণ আহানের পদত্যাগে সেবার বড্ড আফসোস করেছিল। এখন সে ফিরলে জনগণ খুশি হতো, তার জয় নিশ্চিত। দলেরও লাভ হতো এতে। রাগে মাথার চুল চিরা মতো অবস্থা হলো রবিউলের। আহান শাহরিয়ার দীর্ঘশ্বাস ছেড়ে প্রিয়তমা স্ত্রীর হাস্যোজ্জ্বল ছবির দিকে তাকালেন। যে রাজনীতি আমার প্রিয়তমাকে কেড়ে নিয়েছে, সেই রাজনীতিতে আমি আর ফিরবো না। যে রাজনীতির কারণে আমার প্রাণপ্রিয় বন্ধু আজ আমার প্রাণের শত্রু, সে রাজনীতিতে আমি ফিরতে চাই না। এখন আমি ঘৃণা করি এই রাজনীতিকে, ঘৃণা। মন্ত্রের মতো জব করতে করতে চেয়ারে হেলান দিয়ে চোখ বুঝলেন। গাল পেয়ে উষ্ণ তরল বয়ে গেল বোধহয়। হঠাৎ কেবিনে তখন কেউ নক হলো। আহান শাহরিয়ার চমকে উঠলেন। হাতে পিঠে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করলেন। এরপর গম্ভীর স্বরে বলেন, কামিন। দরজা ঠেলে তখন যে প্রবেশ করল তাকে দেখে আহান শাহরিয়ার থম মেরে রইলেন কিছুক্ষণ। এখানে বোধহয় সে তাকে আশা করেনি। সে যে আবার তার কেবিনে কোনোদিন আসতে পারে, এটাই বোধহয় তার কাছে নিছক স্বপ্ন বই আর কিছু না। সাখাওয়াত আলম আর আমার বাবা এককালে বেস্ট ফ্রেন্ড ছিল। জানকে জিগার দোস্ত যাকে বলে। কুহু হতভম্ব হলো বেশ, তবে তা প্রকাশ করল না।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে সবাই নিজেদের মতো সময় কাটাচ্ছিল। কুর হঠাৎ ইচ্ছে জাগে তার বাবার সাথে ওদের শত্রুতা কেন তা জানার। আহনাবকে জিজ্ঞাসা করতে সে মুচকি হাসে প্রথমে, এরপর বলে কথাগুলো। আহনাব আবার বলতে লাগলো, তারা বিয়ে করেছিল এমন দুই বান্ধবীকে। আমার বাবা ছিলেন তখন এমপি, আর ওনার ডান হাত বলো বাম হাত বলো সবটা ছিলেন সাখাওয়াত আলম। হঠাৎ কে থেকে কি হলো কে জানে, সাখাওয়াত আলমের মাথায় হঠাৎ ক্ষমতার লোক চেপে ধরেন। বাবার সাথে অকারণেই ঝগড়া করতেন। বাবা তার চেয়ে ভালো পজিশনে আছে এটা তার ভালো লাগতো না। হঠাৎ বন্ধুর এমন পরিবর্তনে বাবা কিংকর্তব্য বিমূঢ় হয়েছিল। সাখাওয়াত আলম বিপরীত দলের সাথে হাত মেলালেন, যা বাবাকে আরও ভেঙে ফেলে। সাখাওয়াত আলমের ওয়াইফ অর্থাৎ রাইমা আন্টি আমাদের সাথে যোগাযোগ রেখেছিলেন। এর জন্য নাকি তাকে অত্যাচারও করত সাখাওয়াত আলম। বাবাকে কান্নাকাটি করে বলতেন তাকে সঠিক পথে আনতেন। বাবাও চেষ্টা কম করেনি। এরপর নির্বাচনে সাখাওয়াত আলম বাবার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ালেন। আফসোস, বাবাই জিতল। সাখাওয়াত আলম তা মানতে পারেনি। পরিকল্পনা করে কিছুদিন পর বাবার গাড়ির ব্রেক ফেল করায়। আফসোস, ওই দিন আমার মা বেরোলেন ওই গাড়িতে করে, বাবা অন্য এক গাড়িতে গেছিলেন। ব্যাস, শেষ হলো সব। কুহু মুখে হাত দিয়ে ফেলে, তার বাবা খুনি, ভেতর কাঁপছে তার। বাবা এরপর রাজনীতি ত্যাগ করলেন। তখন ঘটল আরেক ঘটনা। রাইমা আন্টি প্রেগনেন্ট ছিলেন। হঠাৎ লিভার উঠায় ওনাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। সেখানে তার উপর আক্রমণ করা হয়। বাচ্চা সহ নাকি গুলি করে মারা হয়। এখন তার দাবি ওই লোকগুলো আমার বাবার পাঠানো। শোধ নিতে বাবা এমন করেছেন, কিন্তু এমন কিছুই ঘটেনি। সে তা মানতে নারাজ। কত কিছু যে করলো এরপর। তাচ্ছিল্য করে হাসলো আহনাব। কুহু এখনো বিস্ময়ী, চোখ দুটো অজান্তে জলে ভরে উঠেছে। আহনাব বলল, আমার মায়ের খনি সে। তুমি আমার সবটা চুরে তিলোত্তমা, তাই তোমার কাছে কিছুতেই লুকাতে ইচ্ছুক নই আমি। সাখাওয়াত আলমের ধ্বংস আমার মূল লক্ষ্য। তার মেয়ে হয়তো বেঁচে আছে, তাকে সবভাবে নিঃস্ব করাই আমার আসল উদ্দেশ্য। খুন করতে হাত কাঁপবে না আমার তিলোত্তমা। মায়ের মৃত্যুর প্রতিশোধ যে আমি নেবই। কুহু হতচকিত হলো খানিকটা। একটা শুকনো ঢোক গিলে আহনাবের দিকে তাকালো, এরপর খানিকটা কাঁপা কাঁপা স্বরে বলল, ওনার মেয়েকে মেরে ফেলবে পেলে? আহনাব উত্তর দেয় না, তার নীরবতায় যেন উত্তরটা দিয়ে ফেল। কুহুর গাল্পে উষ্ণ তরল বেয়ে পড়ল, তবে সেটা নিজের বাবার কুকর্মের কথাগুলো মনে পড়ে। হাজার হোক, বাবা তো নিজের জীবনের পরোয়া কুহু কখনোই করেনি, অন্তত তার জীবনের ওই ঘটনার পর থেকে। আহনাব কুহুর দিকে তাকাতেই হক চোকালো, অস্থির চিত্তে বলল, এ কি তিলোত্তমা, তুমি কাঁদছো কেন? হোয়াটস রং সোনা? আহনাব কুহুর মুখটা নিজের হাতে আগলে নিল। কুহু আহনাবের দিকে অনিমেষ তাকিয়ে রইল। আর যে ভালোবাসাটা সে দেখতে পারছে, সেটা কি আদৌ ওই দিন দেখতে পাবে যেদিন আহনাব জানবে সেই সাখাওয়াত আলমের মেয়ে? শত্রু মেয়েকে সে কোনোদিন মানবে না, মেরে ফেলবে। সেটা তো নিজের মুখেই বলল। কুহুর ভাগ্যটা এত পোড়া কেন? ভালোবাসা বুঝি তার কপালে নেই? আহনাব কুহুর দিকে তাকিয়ে হাসে, তার ঠোঁটের ভাঁজি লুকানো সেই হাসি। আমার তিলোত্তমা, তোমার মুখে চিন্তার ছাপ আজ আমায় বড় তৃপ্ত করছে। তুমি আমার শত্রু, মিষ্টি শত্রু। তোমাকে আমি মারবো সোনা, তবে এভাবে নয়, অন্যভাবে। আহনাবের ঠোঁটের কোণ বেঁকে গেল। কুহুর কপালে চুমু দিল সে। কুহু কিছু বলল না আজ। দূর থেকে তাদেরকে বেশ ভালোভাবে একজন পরখ করলো। ঠোঁটের হাসি লেপ্টে রয়েছে, তবে তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এসেছে। আয়ান চমকে পেছনে তাকালো আয়ান। নাতাশাকে দেখে মুচকি হাসলো। আরে নাতাশা, বলো। নাতাশা আয়নকে স্পষ্ট কুহুদের দিকে তাকিয়ে থাকতে দেখেছে। আয়নকে তার সুবিধা লাগছে না। আহনাবের ক্ষতি সে কিছুতেই করতে পারবে না, এটা নাতাশা জানে। তবে তার ভয়টা আয়নকে নিয়েই। আহনাব তাকে ছাড়বে না উল্টাপাল্টা কিছু করলে। আহনাব যে রাগ, যদি আয়নকে কিছু করে না, নাতাশার আয়নকে সাবধান করতে হবে। নাতাশা হালকে হেসে বলল, এসো ওদিক থেকে একটু ঘুরে আসি। আর নির্দ্বিধায় রাজি হলো। পকেটে হাত গুজে হাঁটতে লাগলো। নাতাশা গেল পেছন পেছন। আকাশ আজ অভিমান করেছে বোধ হয়ে। রৌদ্র উজ্জ্বল আকাশটা হঠাৎই আধারে তলিয়ে গেল। রাইফা বলে উঠল, এই বৃষ্টি আসবে বোধ হয়। আমি আছি তো মিস রাইফেল, আমি থাকতে আপনার এত টেনশন কেন? এই চুপ। রাইফা ধমকে উঠল। আদিত এক আঙ্গুল ঠোঁটের কাছে এনে রাখলো, বাধ্য ছেলের মতো। এত তো কাপলের মাঝে সে এক অসহায় সিঙ্গেল। আগে জানলে আসতো নাকি? আইন হতছাড়াটাও একটা জুটিয়ে নিয়েছে। আদিত কিছু বলার জন্য এমন শব্দ করতে লাগলো। রাইফা বিরক্তি দিতে সূচক শব্দ করলো।
এ এক ভিনদেশি প্রাণী। রাইফা পেছনেই পড়ে আছে। এমন অসভ্য ছেলে দুটো হয় না। রাইফা উঠে দাঁড়ালো। এখানে আর থাকা যাবে না। আদিত্য ছুটল পেছন পেছন। রাইফা তা দেখে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা তোমার? ঠিক করে দিবে বললে? ডাক্তার কাছে যাও। এই যে সামনেই তো দাঁড়ানো আমার মনে ডক্টর। শেষের কথাটা আস্তে করে বলল। রাইফার আগে পারছে না আদিতকে একটা লাথি মেরে নদীতে ফেলে। হঠাৎ পানিতে কিছু পড়ে যাওয়ার শব্দে হকচকি উঠল। সবাই নদীর দিকে তাকালো। এগিয়ে গেল সেদিকে। হায় আল্লাহ, আমার রোদ! কুহু চেঁচিয়ে উঠল। নিধি বলে উঠল, ও তো সাঁতার জানে না। কেউ বা নিধির কথা শেষ হবার আগেই দুজন ঝাঁপ দিল পানিতে। আহনাফ জিব্বা দিয়ে গাল ঠেলে উপভোগ করছে যেন সবটা। কুহুমুখে হাত দিয়ে ফেলো। রাফি আর রাহুল ঝাঁপ দিয়েছে, কিন্তু রাফি নিজেই হিমশিম খাচ্ছে। মনে হচ্ছে যেন সে নিজেই সাঁতার জানে না। কুহু আহনাফকে ঝাঁকাতে ঝাঁকাতে মেরে বলল, এই আপনি বাঁচান ওদের। রাফি ভাইয়াই তো মনে হচ্ছে সাঁতার জানে না। আহনাফ কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে সে। রাহুল রোদেলাকে কোলে করে উঠে এসেছে। রাহুলের গায়ে সাদা শার্টটা শরীরের সাথে লেপটে গেছে পুরো। ফুলে ওঠা মাসেলসগুলো স্পষ্ট হয়েই ফুলে উঠেছে। নিধি তা দেখে মুগ্ধ স্বরে বলে উঠল, ওয়াও! আরিফ চমকে তাকালো তার দিকে। নিধি ভরকে গেল। মেকি হেসে বলল, কেমন কোলে করে নিয়ে এলো সেটা দেখে বলেছি। আরিফ কিছু বলল না, তবে ইশারায় যেন বোঝালো, রাতে হাতে পাই পরে বোঝাবো। নিধি অন্যদিকে ঘুরে গেল, যেন সে কিচ্ছু দেখেনি। নিষ্পাপ এক বাচ্চা। রাফি নিজেকে গালি দিচ্ছে এখন। রোদেলাকে পানিতে দেখে ভুলে গিয়েছিল যে সে নিজে সাঁতার জানে না। ডুবে মরার অবস্থা এখন তার। আহনাফ বিরক্তি দিতে গায়ে শার্টটা খুলে ফেল। কুহু বড় বড় চোখ করে ফেলল তাকে দেখে। আহনাফ ঝাঁপ দিল পানিতে। কুহু হা হয়ে গেল। আহনাফ শার্টে রাফিকে ঘাট ধরে উজ্জু করে নিয়ে আসছে। রাফিও ভালো স্বাস্থ্যের অধিকারী। খুব সহজ হলো না তাকে ওভাবে আনতে। উপরে উঠতে রাফি কাশতে লাগলো। আহনাফ মাথা জাকিয়ে পানি ঝালো চুলের। কুহু হা করে দেখতে লাগলো তাকে। পাশে দৌড়ে গেল রাহুল ওর পেট থেকে পানি বের করার চেষ্টায়, কিন্তু ওর জ্ঞান ফিরছে না। কুহু এবার কেঁদে ফেল। রোদ, আমার রোদ, চোখ খুল, রোদ! চুপ! রাহুল ধমকে উঠল। কুহু চুপ হয়ে গেল। রাহুল আজ অব্দি কোনো কিছু হারানোর ভয় ছিল না। এই প্রথম সে ভয় পাচ্ছে। প্রিয় মানুষকে হারানোর ভয়। রোদেলার গালে হাত রেখে কাঁপা কাঁপা স্বরে ডাকতে লাগলো, রোদ, চোখ খুলো না। এই রোদ, চোখ খুলো রোদ। এই কষ্ট দিস না আমায়, চোখ খুল। কুহু ভ্যাবলার মতো তাকিয়ে রইল। সেও তো একই কাজ করেছে। তার মতোই রোদকে ডাকছে। তাহলে তাকে ধমকালো কেন? শালা বাঙ্কির পোলা। রাহুল রোদেলার পেটে চাপ দিতে লাগলো। রোদেলার মুখ থেকে পানি পড়ছে, তবে এখনও চোখ খুলে তাকায়নি। রাহুলের ভেতর কাঁপছে। হঠাৎ রাহুলকে ধাক্কা দিয়ে রাফি আসলো সেখানে। রাহুলের রাগ আকাশ ছিল। রাফির গলা শুকিয়ে আসছে। চোরনি চোরনি চোরনি, বলছি ঝগড়া করবে না। এই! সে আর কিছু না ভেবে রোদেলাকে মুখ দিয়ে শ্বাস দিতে লাগলো। হকচুকে কুহু আর নিধি সরে গেল। আদির চোখে হাত দিয়ে বলে উঠল, আমার মতো সিঙ্গেলের সামনে কি হতো স্যার এগুলা? আল্লাহ, এ কি হতো স্যার? আদিত আরেক হাত দিয়ে রাইফার চোখ দিয়ে বলল, চোখ বন্ধ করো রাইফেল সোনা, সিঙ্গেলদের এসব দেখতে নেই। রাইফা ঝটকা মেরে আদিত হাত ছাড়াতে চাইল, তবে পারল না। রাহুল দাঁতে দাঁত চেপে বলে উঠল, হোয়াট দ্য হেল ইজ দিস? রাফি মুখে সজোরে ঘুষি মারল সে। রোদেলা থেকে ছিটকে গেল সে। রোদেলা ততক্ষণে চোখ মেলে তাকিয়েছে, কাশছে সে। রাহুল রাফির নাক বরাবর ঘুষি মেরে বসল। আহনাফ হাতের মুঠো শক্ত করলো। চল শক্ত হলো তার, তবে সে এগোলো না। রাফির নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। রাহুল আবার মারতে নিলে রাফি উল্টো আঘাত করলো। রাহুল অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো ওর পানে। সবার মুখে হাত। কুহু আর নিধি রোদেলাকে ধরলো। সামনের দৃশ্য দেখে সে বড্ড অবাক হলো। শরীর দুর্বল লাগছে তার। রাহুলের সাথে রাফি পেরে উঠছে না ঠিক। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে তার। রাহুলেরও আঘাত লেগেছে, তবে কেউ এগিয়ে যাচ্ছে না থামাতে। আর ভিডিও করছে। ব্যাপারটা ওদের কাছে বিনোদনের মতো লাগছে। রাফির নাজেহাল অবস্থা। রাহুল শার্টের হাতা গুটিয়ে রাফির নাক বরাবর ঘুষি মারতে নিলে তখন রোদেলা সামনে চলে এলো। থেমে গেল তার হাত। সামনে দাঁড়ানো রমণীকে দেখে হৃদয়ে বোধহয় একটু শান্ত হলো। রাহুল ওর গালে হাত রাখলো, এরপর নিজের বুকে চেপে ধরল। হঠাৎ রাফির চোখ ঝাপসা। তাও যতটুকু দেখলো
তার রক্ত টকবক করে উঠল। যতটুকু শক্তি আছে ততটুকু দিয়ে রোদেলার হাত টান মারল সে। রোদেলা তার বুকে আশ্রয় পড়ল এবার। কুহু এমন দৃশ্য দেখে আহনাফকে বলল, আপনি কিছু বলছেন না কেন? রোদকে তো ছিঁড়ে ফেলবে এরা। আহনাফ এখন শার্ট পরেনি। এভাবে দাঁড়িয়ে সে আহনাফ ঝুঁকে কুহুর কানে কাছে মুখ এনে বলল, রাহুলের রোদেলার প্রতি ভালোবাসা দেখে তুমি কি জেলাস তিলোত্তমা? কুহু দাঁতে দাঁত পিষে পড়ল। ফাকিং কোশ্চেন। আহনাফ বড় বড় নয়নে তাকালো। কুহু বলে উঠল, রোদকে বাঁচান। আহনাফ বলে উঠল, নেচের জিনিস সেভাবে ছিনিয়ে নিতে হয় প্রিয়তমা। কুহু বলে উঠল, তাই বলে ছিঁড়ে ফেলবে নাকি? অন্য কারো হতে দেওয়ার থেকে সেটাই ভালো নয় কি? কুহু চমকে তাকালো আহনাফের দিকে। আহনাফের ঠোঁটে কোণে অদ্ভুত এক হাসি। কুহুর কল্পনায় তখন এক দৃশ্য ফুটে উঠল, যেখানে আহনাফ আর আয়ান তাকে নিয়ে টানাটানি করছে। আর হঠাৎ করে এই দুজন ওর দু হাত ধরে দুপাশ থেকে এত জোরে টান মারল যে কুহুর দুপাশে মাথা ঝাঁকালো। কিসব ভাবনা, এমন না হোক। এদিকে রাহুল রোদেলাকে টান মেরে নিজের কাছে এনে রাফিকে এক লাথি মারল। রাফি ছিটকে পড়ল। রোদেলা চেঁচিয়ে উঠল, স্টপ। রাহুল রোদেলার কোমরে এক হাত পেঁচিয়ে রেখেছে। রাফি নিচে পড়ে তা খেয়াল করলো। চোখ ঝাপসা হয়ে আসছে তার। পায়ে জুতোটাও খুলে রাহুলের মুখ বরাবর ছুঁড়ে মারল সে। এরপর আর কিছু দেখতে পেল না সে। চোখ বন্ধ হয়ে এলো তার। এদিকে জুতোটা এসে রাহুলের গালে লাগলো। সে রোদের দিকে তাকিয়েছিল তাই খেয়াল করেনি। রোদেলা দু হাতে নিজের মুখ চেপে ধরল। রাহুল রাগে চোখ বুজে ফেলল। কোমরে বাঁধন দৃঢ় হলো। রোদেলা ব্যথায় আর্তনাদ করে উঠল। রাহুল ওর কোমর ছেড়ে রাফির দিকে তেড়ে যেতে নিলে রোদেলা ওর হাত ধরে আটকে দিল। রাহুলের চোয়াল শক্ত হলো। নিজেকে ঠান্ডা রাখতে পারছে না সে। রোদেলার হাত চেপে ধরে গাড়ির দিকে এগিয়ে গেল সে। রোদেলা পেছন ফিরে সিক্ত নয়নে একবার রাফির দিকে তাকালো। এই প্রথম মেয়েটার রাফির জন্য এত খারাপ লাগছে বুঝি। রোদেলার প্ল্যানের জন্য তাকে এত কষ্ট পেতে হলো। রাহুল রোদেলাকে গাড়িতে বসিয়ে নিজের সিটে ড্রাইভিংয়ে বসালো। রোদেলা আরেকবার তাকালো সেদিকে। রাহুল গাড়ি স্টার্ট করতে ধীরে ধীরে তা অদৃশ্য হয়ে যেতে লাগলো। রোদেলা দীর্ঘশ্বাস ছাড়ল। সবার মনে হলো যেন কোনো যুদ্ধ চলছিল এতক্ষণ। আকাশ ভেঙে তখন টিপ টিপ করে বৃষ্টি আরম্ভ হলো। আহনাফ সবে শার্ট পরছিল। বৃষ্টি পড়তে সে ফোঁস করে শ্বাস ছাড়ল। কুহু বলে উঠল, রাফি ভাইয়া পড়ে আছে রক্তাক্তভাবে। আপনারা কেউ তুলছেন না যে? ওরে তুলে কি করব? রাহুলের হাতে মার খেয়ে লটকে গেছে, ভাবলেও আমার লজ্জা লাগছে। কুহু চোখ ছোট ছোট করে তাকালো ওর দিকে। আদিত বলে উঠল, রাফি ভাই, রাফি কাইসা, উঠো ভাই, হসপিটালে নেওয়ার মতো পয়সা নেই ভাই, উঠো নদীতে মুখ ধুয়ে নাও ভাই। রাইফা অবাক হয়ে বলল, আশ্চর্য তো, কোথায় হসপিটালে নিয়ে যাবে দ্রুত, তা না মজা করছো? আদিত বলে উঠল, মজা না গো, আহনাফ ট্রিট দিবে দেখে টাকা আনেনি কেউ ভাই কাইসা। রাইফা বড্ড অবাক হলো। হঠাৎ তখন মুষলধারে বৃষ্টি শুরু হলো। তরপলে নিচে গিয়ে দাঁড়ালো সব। গেল না আহনাফ, কুহু, আদিত আর রাফি। বৃষ্টির পানি চোখে পড়তে পিটপিট করে তাকালো সে। প্রথমেই গম্ভীর আহনাফের চেহারা ভেসে উঠল। আহনাফ ফোঁস করে শ্বাস ছেড়ে ওকে উঠতে সাহায্য করলো। রক্ত ধুয়ে ধুয়ে পড়ছে। আহনাফ দেখলো সবটা। এরপর বলল, মান সম্মান রাখলেন আমার। রাফি কিছু বলল না। উদাস নয়নি তাকিয়ে সে। শরীর ব্যথা, তবে সে ব্যথা হার মানছে বুকের ব্যথার কাছে। আহনাফ ওর কাঁধে হাত রেখে বলল, ভাইয়ের উপর ভরসা নেই? বৃষ্টির পানির সাথে হয়তো চোখে নোনা জলগুলো মিশে যাচ্ছে ছেলেটার। বৃষ্টির কারণে তা ধরা গেল না। আহনাফ রাগী স্বরে বলে উঠল, ধাক্কা মেরে নদীতে ফেলে দেব। দুর্বলদের আমার পছন্দ না, জানিস না? ও আমার হবে তো ভাই। নিজেকে জিজ্ঞাসা কর, তুই পারবি নাকি হাল ছেড়ে দিবি? সেটা তোর সিদ্ধান্ত। রাফি ভাঙ্গা ভাঙ্গা স্বরে বলে উঠল, আমার না হলে আমি মরে যাব ভাই। তাহলে যা মর, ফালতু ছেলে কোথাকার। মিনিমাম কনফিডেন্সটুকু নেই, চোখের সামনে আসবি না আর আমার। আহনাফ রেগে চলে যেতে নিলে রাফি ওর হাত ধরে ফেলল। তুমি পাশে থাকলে আমি সব পারবো ভাই। আহনাফ কিছু বলল না। রাফি বলে উঠল, রাহুলকে মেরে দরকার পড়লে আমার করবো ওকে। আহনাফ এবার একটু শান্ত হলো। রাফি বলে উঠল, জুতোটা তো মেরেছিলাম, তোমার মন রেখেছি ভাই। রাহুল তো একটা তোর ভাবির ভাষায় বাণিক চন্দ্র। সেটা কি ভাই? বাইন চোদ। আস্তাগফিরুল্লাহ, আমি আরো ভাবছিলাম ভাবি বকশিম চন্দ্রের বিগ ফ্যান। বকশিম কঠিন থেকে বণিক বলে ভাবছিলাম। আহনাফ হেসে ফেল শব্দ করে। এরপর পকেট থেকে চাবি বের করে বলল, তোর ভাবি আলাদা এক চিজ। এখন ইমিডিয়েটলি হসপিটালে যা তুই। এরপর আমার ফ্ল্যাটে আসিস, কিছু কথা আছে। যা এখন।
রাফি গাড়ির চাবি নিয়ে চলে গেল। কুহুর নজর ওদের দিকেই ছিল। বন্ধু হয়েও ভাইয়ের মতো এরা, এটা কুহুর বেশ লাগে। হঠাৎ তখন আয়নার নাতাশাকে দৌড়ে আসতে দেখা গেল। দুটাতে দৌড়ে আসছে, যদিও ভিজে চুবুথুবু অবস্থা। হঠাৎই নিধি জেদ ধরল বৃষ্টিতে ভিজবে। আরিফের বাধা মানল না, সে বেরিয়ে এলো। দুই বান্ধবী খুব আনন্দে বৃষ্টিবিলাস করতে লাগলো। রোদেলা থাকলেই জমে যেত। কুহু হঠাৎ রাইফাকে ডেকে উঠল। আপু, তুমিও আসো না। আদিত থমকালো। আপু? কুহুর বড় এ, ধুর, কত বড়ই আর হবে, আদিতের থেকে ছোটই। হঠাৎই তখন আয়ন ডেকে উঠল। রাইফা আপু বেরিয়ে এসো, ভালোই লাগছে ভিজতে, একসাথে ভিজলে মজা হবে। জোরে একটা বজ্র পড়ল। তখন সবাই চমকে উঠল। তবে এই বজ্রের চেয়ে বড় বজ্র বোধহয় আদিতের মাথায় পড়ল এখন। আয়নেরও বড়। আয়নি তো তাদের থেকে 1 বছরের সিনিয়র। আদিতের মাথা ঘুরতে লাগলো। তাকে ধাক্কা মেরে রাইফা বেরিয়ে গেল। তখন আদিত হাঁ হয়ে তাকিয়ে রইল। সবাই ভিজছে এখন। আরিফ একটু ফাঁকে ফাঁকে ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেলল কতগুলো। আহনাব মুচকি হাসলো। সবাই আনন্দ করছে। কুহু আর নিধি তো রীতিমতো লাফাচ্ছে খুশিতে। রোদেলাকে বড্ড মিস করছে তারা। আহনাব কুহুর কাছাকাছি এগিয়ে গেল। নিধি আরিফের দিকে গেল। আয়ন কুহুর দিকে তাকিয়ে। জোরে একটা বাজ পড়ল আবার। নাতাশা এবার ভয়ে আয়নের বাহু জড়িয়ে ধরল। আয়ন ভরকে গেল। এদিকে কুহু নিজেও আহনাবকে জড়িয়ে ধরেছে ভয়ে। আহনাব মুচকি হেসে ওর কোমর চেপে ধরল। এরপর কানে ফিসফিস করে বলল, সিরিয়াস করার চেষ্টা করো না তেলো তোমার সুন্দরী, আই এম নট এ গুড বয়। কুহু ভোরকে তাকালো আহনাবের পানে। এদিকে পরপর বাজ পড়ছে। কুহু আবার জড়িয়ে ধরল তাকে। রাইফা পড়েছে মাইনকা চিপায়। সে শুধু কেঁপে কেঁপে উঠছে। জড়িয়ে ধরার মানুষ নেই যে তার। তখনই শুনতে পেল আদিতের গলা। রাইফেল, চিন্তা করো না, আমি আসছি। আদিত কথার মাঝেই পিছলে ধপ করে পড়ে সোজা নদী দিকেই পড়ল। সবাই তাদেরকে হ হ করে হেসে ফেল। আয়ন আর কুহু অবশ্য সন্ধিয়ান চোখে তাকালো। রাইফা বলে উঠল, চলো নিজে বেঁচে ফিরাই আগে, অকর্মণ্য। শাহরিয়ার গুঞ্জে আজ বিরাট এক বাজ পড়েছে। রাহুল জানিয়েছে সে রোদেলাকে বিয়ে করতে চায়। সবাই এক প্রকার ঝাটকা খেয়েছেন বলা যায়। বিশেষ করে সাজ্জাদ শাহরিয়ার। ছেলের আগাগোড়া সব তার জানা। এই ছেলে সংসার করবে ভাবাটা হাস্যকর। রোদেলার পেছনে পড়ার কারণ বুঝলো না সে। ভাতিজি জীবনটা নষ্ট হতে দিবেন না। মেয়েটা বেজায় ভালো। তিনি গম্ভীর স্বরে বলে উঠলেন, এটা সম্ভব নয়। রাহুল বিদ্রুপ করে হাসলো কথাটা শুনে। পরক্ষণেই বলল, তোমার অনুমতি চাইনি, আমার সিদ্ধান্ত জানিয়েছে। রাহুল? আনিসা বেগম কঠোর স্বরে বললেন। রাহুল কোনো পরোয়াই করল না। আখিল শাহরিয়ার বলে উঠলেন, ওদের দুজনের মত থাকলে আপত্তি কোথায় ভাইজান? এটা তো বরং ভালো হবে। ভাই থেকে বেয়াই কি বলেন? সাজ্জাদ শাহরিয়ার ভাইয়ের হাসির সাথে তাল মেলাতে পারলেন না। তিনি বলে উঠলেন, তোমার সাথে কথা আছে, ঘরে এসো রাহুল। আমি জানি তুমি কি বলবে, উত্তরটা আমি এখানেই দিতে পারবো। দ্যাট সাজ্জাদ শাহরিয়ার ভুরকুচকে তাকালেন ছেলের দিকে। রাহুল অল্প হাসলো। এরপর বলল, আমি রোদকে ভালোবাসি। আই ফিল ফর হার। সবই একটু ভরকালেন এমন কথায়। বড়দের সামনে এভাবে না বললেও পারত। রোদেলা এখানে নেই। তখন রাহুল টানতে টানতে নিয়ে এসে ওর রুমে ফেলে এসেছে ওকে। রাহুল ফ্রেশ হয়ে জরুরি তলব করে। কেউ ভাবতেই পারেনি সে এমন কথা বলবে। এটা সম্ভব নয়। সাজ্জাদ শাহরিয়ার কঠোর স্বরে জিজ্ঞাসা করলেন। রাহুল ভাবল আজকের ঘটনাগুলো। রোদেলা তাকে দেখে লাজুক হাসি। এরপর গাড়িতে রাফি কেন টাচ করেছে তা নিয়ে ওর কাছে নালিশ। রাফির জায়গায় রাহুল কেন অমন করল না সেই অভিযোগ। এসব থেকে পজিটিভ ইঙ্গিতই পাওয়া যায়। সে বলে উঠল, হ্যাঁ, সেও আমাকে ভালোবাসে। সাজ্জাদ শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। জেন বেগম বলে উঠলেন, ভাইজান, বলেছিলাম যে ছেলে মেয়ে রাজি থাকলে আর অমত করবে না। রাহুলও ছেলে ভালো, আমাদের আপত্তি নেই। ঘরের মেয়ে ঘরেই থাকবে। সাজ্জাদ শাহরিয়ার ফোঁস করে শ্বাস ছাড়লেন। জেন বেগম বলে উঠলেন, বেশ, দিন ঠিক করো তবে।
সাজ্জাদ শাহরিয়ার ছেলের সাথে ইশারায় কিছুক্ষণ কথোপকথন চালালেন। এরপর বলে উঠলেন। সবাই খুশি হলেন। আনিসা বেগম মনে মনে চাইছিলেন ছেলে তার সঠিক পথে আসুক। রোদেলাকে যে সে সত্যি ভালোবাসে এটা তিনি ওর চোখ দেখেই বুঝেছিলেন। রোদেলার দিকে ছেলের চাহনি তা বলে দিত। রোদেলা যদি পারে এখন তাকে সঠিক পথে আনতে পারবে, এটা তার অগাধ বিশ্বাস। জেন বেগম ফ্রিজ থেকে মিষ্টি নিয়ে এলেন। মিষ্টিমুখ করলো সবাই। রাহুল উঠে দাঁড়ালো।